বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন দিয়ে গভর্নরকে মন্ত্রীর মর্যাদা দিয়ে নতুন করে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো যদি না করেন, আম, সেটা খুব হতাশাজনক। তবে আমি একটা আশাবাদী যে বিএনপি বর্তমানে যে অর্থমন্ত্রী যাকে দিয়েছেন, তিনি এই ব্যবসা বাণিজ্যটা ভালো বুঝতে পারেন। আবার একই সাথে তার অর্থনীতিতে ওই জ্ঞানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানের জন্য স্বাতন্ত্র্য থাকতে হয়। এটা কোনো কৌলিন্যের আঘাত নয় যে আমার কাছ থেকে বাংলাদেশ ব্যাংক চলে যাবে, তাকে আলাদা করে দাঁড়াতে দিন। এখানে পৃথিবীর উন্নতির লক্ষণই, আপনি ওয়াল স্ট্রিটের দিকে তাকান, এখানে সেন্ট্রাল ব্যাংকের দিকে তাকান, সব কিছুই দেখবেন যে ইন্ডিপেন্ডেন্সের মধ্য দিয়ে কাজটা অনেক শক্তিশালী হয়ে সমস্ত দেশটা গড়ে ওঠে। আর সব কন্ট্রোল যদি একজনের হাতে থাকে, যেটা আমরা গত আওয়ামী লীগের আমলে শাসনের টের পেয়েছি, তাহলে কিন্তু ধ্বংস। কারণ ইন্টারেস্ট রেটের উপর ক্যাপ দিবে কিনা এটা মাননীয় প্রধানমন্ত্রী মাইন্ড করবে, এটা তুলে দেওয়া যাবে না। সুতরাং তিনি যেটা বলছেন সে তাকে বোঝান যে এটা ইন্টারেস্টেড ক্যাপ হয় না, এটা এটা একটা টুল। টুলকে নড়াচড়া করতে হয়। একটা টুল এক জায়গায় ধরে থাকলে ওই টুলের কোনো কার্যকারিতা থাকে না। টুলকে মানে একটা কোদালও যদি চালান, কোদালটা তো চালাইতে হবে, কোদালটাকে উঠাতে হবে, নামাতে হবে। আবার একই সাথে এক্সচেঞ্জ রেট না, ওইটা ফিক্স করে রাখতে হবে। এই জিনিসগুলোর মধ্যে যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতাগুলো দরকার, জ্ঞানী লোকের নেতৃত্ব দরকার। আশা করি যে বিএনপি সরকার এই জ্ঞান ভিত্তিক নেতৃত্বটা, যদিও তাদের কমিটমেন্টের মধ্যে এটাও রয়েছে, এবং সেটা তারা করবে। আপনি বলেছেন যেটা হলো গভর্নরকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া, আপনি পাওয়েলের রেফারেন্স এনেছিলেন। কোনো দেশে গভর্নর মন্ত্রীর পদমর্যাদা দিলেই কি সেটার পরিস্থিতি উন্নত হবে? দেখুন, আপনাদের সবকিছু বিচার করার জন্য আপনার জাতীয় আয়ের দিকে তাকাতে হবে। অর্থনীতির যদি গুরুত্বগুলো আপনি বুঝতে চান, এখানে একজন অর্থমন্ত্রী যিনি বাজেট করেন, যে বাজেটটা হচ্ছে জিডিপির 15%, ওকে, সেটার জন্য আপনি একজন মানে অত্যন্ত ক্ষমতাশালী একজন মন্ত্রীকে রেখেছেন, এবং আমাদের কনসেপ্টই হচ্ছে যে ফাইন্যান্স মিনিস্টার ইজ ভেরি পাওয়ারফুল। আবার যিনি অর্থনীতির 40% নিয়ন্ত্রণ করেন, প্রাইভেট ক্রেডিট দিয়ে বলুন, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সবগুলো যোগ করে দেখুন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে মন্ত্রীর মর্যাদা দিতে এতটা নাখোশ। এখন উন্নত দেশের মডেলটা আমি এখানে আনি। এখানে সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর, বেন বার্নানকে যখন গভর্নর ছিলেন, তিনি তখন একটা পুরা মহা বিশেষ মন্দাকে তিনি ঠেকিয়েছেন, যেটাকে বলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অফ 2008 and 2009। তখন 2009-এ তাকে টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার করেছিল। একটা কারণ হচ্ছে যে উনি পুরো অর্থনীতি না, বিশ্ব ব্যবস্থাটাকে বাঁচিয়েছেন। তখন টাইম ম্যাগাজিন একটা মন্তব্য করেছিল যে ফেড চেয়ার ইজ দ্য সেকেন্ড মোস্ট পাওয়ারফুল পার্সন আফটার দ্য প্রেসিডেন্ট। মানে যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতির পরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। গভর্নর বলে না, এরা ফেডারেল রিজার্ভের চেয়ার বলে সেটা। তো আপনি এই জায়গাটাতে এই ক্ষমতায়ন আছে। এখানে যে অর্থমন্ত্রী কে, মানুষ এতটা জানেও না। আমি ছাত্রদের জিজ্ঞেস করলে বোধহয় এরা জানবে না, কিন্তু জেরেমি পাওয়েলকে চেনে। কারণ ও যখন ঘোষণাটা দিতে থাকবে যে আগামীকাল সেন্ট্রাল ব্যাংকের একটা মিটিং হবে কমিটি নিয়ে, রেডিও টেলিভিশন পত্র পত্রিকায় সমানে আসতে থাকে, সেটার জন্য শেয়ার বাজার অপেক্ষা করে থাকে। সেই ইন্টারেস্ট রেট একটুখানি কমলে শেয়ার বাজার নেচে উঠে। বলে যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর শেয়ার বাজারকে না চায়। আর শেয়ার বাজার হচ্ছে অর্থনীতির সমস্ত প্রাণ শক্তি যুক্তরাষ্ট্রের মধ্যে। আপনার মডেলগুলো এইভাবে দেখতে হবে। সেখানে এখানে ট্রেজারি সেক্টরের পাওয়েল কি কোনো মর্যাদা কারোর সাথে কম্পেয়ার করা হয়েছে? হি ইজ পাওয়েল, তো পাওয়েল। না, পাওয়েল ইজ সেকেন্ড মোস্ট পাওয়ারফুল পারসন আফটার প্রেসিডেন্ট, আমাদের এটা সোজা গভর্নরও কথা। তো সেকেন্ড মোস্ট পাওয়ারফুল হতে পারবেন না কেন আফটার দ্য প্রাইম মিনিস্টার? না, আমি আসছি অর্থমন্ত্রীর। আমি এখানে মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা ওইভাবে আমি না বলে, আমি যেটা বলছি যে তার ক্ষেত্রটা আলাদা, এবং তিনি অর্থমন্ত্রীর চাইতে কোনো অংশে কম মর্যাদা সম্পন্ন মন্ত্রী নন। কারণ তার স্টেক হোল্ডার, আপনারা যখন মিটিং ডাকেন বলেন কি স্টেক হোল্ডার, তিনি তো অর্থনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তার প্রাইভেট প্রাইভেট ক্রেডিট আছে, এমপ্লয়মেন্ট জেনারেশন আছে, এবং ইন দ্য ফিউচার আমি বলছি যে আরও বড় স্টেক হোল্ডার তিনি গুরুত্ব রাখবেন। কিন্তু তাকে আপনি ওখানে কেন বারবার বসাচ্ছেন, কেন একজন রিটায়ার্ড আমলা বসাচ্ছেন? এখানেও একটা সরকারের ফোন দিয়ে আছে। রাজনৈতিক ফাইন্যান্সিং যখন আর থাকে না, যখন সরকার আর পারে না, ওকে বলে টাকা ছাপাও, টাকা দাও, টাকা ছাপাও, নাহলে ব্যাংক থেকে টাকা দিয়ে দাও। ব্যাংকের টাকা যে অন্যান্য স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ওরা নেবে, এটা কোনো বড় ব্যাপার না। আমি আমি ব্যর্থ, আমার টাকা নষ্ট। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি সরকারকে নো বলতে না পারেন, নো বলতে না হ্যাঁ, পারেন, তাহলে সেটার পরিণতি কি হয়? ব্যাংকিং সেক্টরের আগামী দিনগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে যে নতুন সরকার ক্ষমতায় আসছে, অর্থমন্ত্রী আসছেন, সংসদ হবে, হওয়ার পর আপনাদের প্রথমত সেন্ট্রাল ব্যাংক অটোনমি যে যে প্রস্তাবটা আছে, অর্ডিন্যান্স আকারে বোধহয় আছে এটা,
এটা খুব সুচিন্তিত একটা বিষয়, এটা করেন। এর সাথে আমি আরো মনে করি যে গভর্নরকে কিছু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিতে হবে, কারণ তা না হলে এগুলো রেগুলেট করা সম্ভব হচ্ছে না। যেমন ধরুন, মানি হাইস্ট হয়ে গেল, মানে অর্থ চুরি, সিআইডি কে দিলেন। সিআইডি কি করছে? সিআইডি কিন্তু বিশ্বের একটা রেকর্ড করছে, ওদের নাম উঠতে পারে গিনিজে। কতবার উনি মামলা পিছাবেন। এগুলো এগুলোতে ওদের কিন্তু উস্তাদি আছে, এখানে কোনো জবাবদিহিতার বালাই নেই। এই কাজটা সেন্ট্রাল ব্যাংকেই দিয়ে দেওয়া উচিত, সেন্ট্রাল ব্যাংকে এগুলো ইনভেস্টিগেট করবে। সেন্ট্রাল ব্যাংক কিছু কিছু মামলা আছে যেগুলো তারা আরবিট্রারি, মানে আরবিট্রেশনের মাধ্যমে তারা সমাধান করতে পারে, নেগোসিয়েশনের মাধ্যমে করতে পারে। এই জায়গাগুলো যদি মানে লিগ্যাল যে একটা ডেডলক, একটা যে জ্যাম হয়ে গেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, এইটা না এগুলে কোনো দিন অর্থনীতি এগোবে না। এই সংস্কারগুলো না করলে বিএনপি অনেক বিপদে পড়ে যাবে।